ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন মার্কিন দূত। আপাতত হচ্ছে না সরাসরি আলোচনা, দুপক্ষের সঙ্গে আলাদা বৈঠকে বার্তা আদান প্রদানের দায়িত্বে পাকিস্তান। যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের লাশ উদ্ধার, খুনি সন্দেহে রুমমেট গ্রেফতার। এখনও হদিস মেলেনি নাহিদা বৃষ্টির। জুমার নামাজের সময় গাজা সিটিতে মুসল্লিদের ওপর বিমান হামলা, অন্যান্য স্থানেও ইসরায়েলি বর্বরতায় নিহত অন্তত 15। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে জাতিসংঘ। ওয়াশিংটন লন্ডন ফের উত্তেজনা, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ব্রিটেনের সার্বভৌমত্বের দাবি পুনর্বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। তীব্র প্রতিক্রিয়া স্টারমারের। এবং পশ্চিমবঙ্গে বিধানসভার দ্বিতীয় দফার ভোটের প্রচারণায় ব্যস্ত বিজেপি তৃণমূল। পাল্টাপাল্টি হুমকি, জয়ের আত্মবিশ্বাস থাকলেও প্রথম দফার ফল নিয়ে দুশ্চিন্তায় মোদি মমতা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। তেহরানের একটি প্রতিনিধি দল ইসলামাবাদ পৌঁছেছে, তবে আলোচনা হবে কেবল পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে। শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলও, যেখানে থাকবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আপাতত এই সফরে না থাকলেও যে কোনো সময় ইসলামাবাদ যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তিনি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এখন হিমায়িত বা ফ্রোজেন অবস্থায়। শান্তি চুক্তি না হওয়ায় যে কোনো সময় সংঘাত শুরুর আশঙ্কাও প্রবল। এমন অবস্থায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার রাতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ইসলামাবাদে ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেয়া হবে। আব্বাস আরাকচি কেবল পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। শান্তি আলোচনায় যোগ দিতে পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলও। ইসলামাবাদ যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। প্রথম দফা আলোচনায় নেতৃত্ব দেয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স থাকছেন না এই সফরে, তবে আলোচনায় অগ্রগতি হলে যে কোনো সময় ইসলামাবাদ যেতে প্রস্তুত রয়েছেন ভ্যান্স। তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চেষ্টার মধ্যেই ন্যাটো মিত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় ওয়াশিংটন। ইরান আক্রমণে ঘাঁটি ব্যবহার সহ চাহিদামতো সহযোগিতা না করায় স্পেনকে পশ্চিমা সামরিক জোট থেকে বহিষ্কার করার চিন্তার বিষয়টি পেন্টাগনের ইমেল বার্তায় প্রকাশ পেয়েছে। যুক্তরাজ্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত রয়েছে ওই বার্তায়, তবে ন্যাটো বলছে জোটের বিধিবিধানে কোনো সদস্য রাষ্ট্রকে বহিষ্কারের বিধান নেই। এ ধরনের প্রতিবেদনের গুরুত্ব নাকচ করে আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে সহযোগিতার কথা বলেন স্পেনের প্রধানমন্ত্রী বরকতুল্লাহ। সময় সংবাদ। গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। পবিত্র জুমার দিনে গাজা সিটিতে মুসল্লিদের ওপর বিমান হামলা চালায় দখলদাররা। এতে অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া মধ্য ও উত্তর গাজায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। চলমান সংঘাতে গাজায় নিহতের সংখ্যা 72,000 ছাড়িয়েছে। উপত্যকায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জাতিসংঘের। স্থানীয় সময় শুক্রবার গাজা সিটিতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের উপর বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটনাস্থলে নিহত হন বেশ কয়েকজন। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকাতেও হামলা চালায় দখলদাররা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সেখানে অস্ত্র বহনকারী যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। মধ্য গাজার দের আল বালাহ এলাকার একটি ক্যাম্পে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন। উত্তর গাজায় একটি তাঁবুতে হামলায় শিশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে 72,000 ছাড়িয়েছে বলে জানায় স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। আহতের সংখ্যা ছাড়িয়েছে 1,72,000-এর বেশি। আবাসিক এলাকায় হামলা, গোলাবর্ষণ ও গুলির ঘটনায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বরকতুল্লাহ, সময় সংবাদ।
রুমমেটের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি জামিল আহমেদ লিমন। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। এখনও হদিস মেলেনি অপর বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির। 10 দিন আগে ফ্লোরিডার ট্যাম্পা থেকে নিখোঁজ হন তারা। জামিল হত্যায় জড়িত সন্দেহে তার রুমমেট হিশাম আবুগর বেহেকে গ্রেফতার করেছে পুলিশ। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে 10 দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজন 27 বছরের জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে হদিস মেলেনি একই বয়সের নাহিদা সুলতানা বৃষ্টির। তার খোঁজে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক ইউনিট। দুজনই ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা ইউএসএফ এর পিএইচডি শিক্ষার্থী। স্থানীয় সময় শুক্রবার সকালে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে 26 বছরের হিশাম আবুগের বেকে গ্রেফতার করে হিলসবরো কাউন্টি পুলিশ। তিনি জামিলের রুমমেট, তবে ইউএসএফ এর শিক্ষার্থী নন। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ। The human remains that we were discovered this morning was one body, and that has been positively identified to Zamil. We are still actively searching for Nahida. The suspect initially, when we made initial contact, was talking. Yesterday we re-interviewed the suspect. He did talk, and then he ended the interview. Right now, currently, he is at our Criminal Investigations Division speaking with detectives. FBI বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও তদন্তকারী পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, জামিলের মরদেহ বাংলাদেশে নিতে চায় তার পরিবার। এজন্য দূতাবাসকে নির্দেশনা দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কনসুলেট অফিস থেকে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে, তদন্তকারী পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। জামিলের মরদেহ দেশে নেওয়ার ক্ষেত্রে আমার নিজের সঙ্গেই কথা হয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সঙ্গে। তিনি আশ্বস্ত করেছেন আমাদের এখান থেকে যে অনুযায়ী চাওয়া হবে, পরিবারের যা চাওয়া থাকবে, সেই অনুযায়ী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বতোভাবে সহায়তা করবে। জামিলের মরদেহ উদ্ধারের পর নাহিদার বিষয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছেন সহপাঠীরা। শোকের ছায়া নেমে এসেছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে। নিহত জামিল ইউএসএফ এর ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর এখনো সন্ধান না পাওয়া নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন। তাদের দুজনকে সবশেষ 16 এপ্রিল দেখা গিয়েছিল। যুক্তরাষ্ট্রের মতো জায়গায় মানুষের নিরাপত্তা নেই। একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন মানুষ, মারা যাচ্ছেন বাংলাদেশিরাও। এই ফ্লোরিডাতেই কয়েকদিন আগে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক বাংলাদেশি নারীকে হত্যা করা হয়েছে। এবার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পিএইচডি শিক্ষার্থী এক বাংলাদেশি। নিখোঁজ রয়েছেন আরও এক নারী শিক্ষার্থী। এই ঘটনায় সর্বত্র ক্ষোভ বিরাজ করছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফ্লোরিডা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিশ্বে ক্ষুধার্ত মানুষের অর্ধেকই বাংলাদেশ সহ 10টি দেশে। বিভিন্ন সংঘাতী কারণ বলছে প্রতিবেদন। সহিংসতা ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার প্রথম দফার ভোটের পর কে কত আসন পাবে তার হিসেব মেলাতে শুরু করেছে তৃণমূল ও বিজেপি। প্রকাশ্যে আত্মবিশ্বাসী হলেও বিপুল সংখ্যক ভোট পড়ায় দুই দলের মধ্যেই দুশ্চিন্তা দেখা দিয়েছে। দ্বিতীয় দফার ভোট সামনে রেখে ব্যাপক প্রচারণা চালাচ্ছে দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। প্রায় 93% মানুষের উপস্থিতিতে পশ্চিমবঙ্গে নির্বাচনের ইতিহাস গড়া ভোট নিয়ে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক ভারতীয় জনতা পার্টি বিজেপি নিজেদের মতো করে জয়ের হিসেব কষতে শুরু করেছে। 2021 সালে উত্তরবঙ্গের 8 জেলায় তুলনামূলকভাবে মমতার দলের চেয়ে ভালো ফল করে মোদীর দল। তবে এবার বিপুল সংখ্যক মানুষের ভোটদানে পাশা উল্টে যাওয়ার আত্মবিশ্বাস শোনা গেল তৃণমূলের মুখে। যদিও বিজেপি নেতা অমিত শাহের দাবি, ভোট হওয়া 152 আসনের অধিকাংশ আসনই যাবে গেরুয়া শিবিরের ঝুলিতে। বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং উন্নয়নের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে বিপুল জয়ের দিকে এগিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं, 152 सीटों में से 110 से ज्यादा सीटें
भारतीय जनता पार्टी जीतने जा रही है। ভোট কেন্দ্র থেকে এরই মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কঠোর নিরাপত্তার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। দ্বিতীয় দফার ভোটের প্রচার শেষ হবে 27 এপ্রিল। ফলে শেষ দফার নির্বাচনী প্রচারে মাটি কামড়ে নেমেছে রাজনৈতিক দলগুলো। নরেন্দ্র মোদী স্বাগতম। বৃহস্পতিবার নদিয়া, দক্ষিণ 24 পরগনা ও হাওড়ায় প্রচারণা চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে গঙ্গায় নৌকা ভ্রমণ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, কলকাতার ভোটের আগে বিজেপি নেতার এই গঙ্গা ভ্রমণ বেশ প্রভাব ফেলতে পারে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এদিকে নির্বাচনে জয় নিশ্চিত জানিয়ে তৃণমূলকে হুমকি দিয়েছেন বিজেপি নেতা অমিত শাহ। হুমকির সুর মোদির কণ্ঠেও। মোদিকে যমুনায় ডুব দেওয়ার পরামর্শ দিয়েছেন মমতা। সুব্রত আচার্যর আরও একটি রিপোর্ট। সব জোড়া ফুল, তৃণমূল বিজেপি চোখে দেখবে সর্ষের ফুল। দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে হাওড়ার এক সভায় বক্তব্য দিতে গিয়ে এভাবেই বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গঙ্গা সফর নিয়ে কটাক্ষ করেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আক্রমণের জন্য আগুনে ঘি ঢেলেছিলেন খোদ নরেন্দ্র মোদী। কলকাতার অদূরে পানিহাটির নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে মোদী বলেন, ফল প্রকাশের পর তৃণমূলের গুন্ডাদের কেউ বাঁচাতে পারবে না, কেউ পালানোর জায়গাও পাবে না। তৃণমূলকে আক্রমণে শুধু মোদী একা নন। শুক্রবার নির্বাচনী প্রচারে আরও এক ধাপ সুর চড়িয়ে মমতার দলকে হুমকি দিয়েছেন খোদ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও। घर के बाहर मत निकलना। अगर 29 तारीख को घर के बाहर निकले तो 5 तारीख के बाद उल्टा लटका कर सीधा करने का। 29 এপ্রিল পশ্চিমবঙ্গে শেষ দফায় 142 আসনের ভোট হবে। 2011 সাল থেকেই এই আসনগুলো মূলত তৃণমূলের দুর্গ। বিজেপির এবারের লক্ষ্য তৃণমূলের এই ঘাঁটি, যদিও পাল্টা মমতাও মাটি আঁকড়ে ধরে প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার তৃণমূলের হয়ে প্রচার করতে দেখা গেছে দলটির তারকা সাংসদ জুন মালিয়া ও সঙ্গীত শিল্পী নচিকেতাকেও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। দেখুন, শেষ দফার ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু কথার লড়াই বাড়ছে। বিশেষ করে যুযুধান দুই রাজনৈতিক শিবির বিজেপি এবং তৃণমূলের শীর্ষ নেতা এবং নেত্রীদের মুখে যে ধরনের শব্দ চয়ন আমরা শুনতে পাচ্ছি, সেটি কিন্তু খুব অতীতে এই ধরনের শব্দ আমরা এই প্রধান দুটি রাজনৈতিক দলের মুখ থেকে বা শীর্ষস্থানীয় নেতৃত্বের মুখ থেকে আমরা শুনিনি। সেটি স্বাভাবিক। হিসেব মতো আজকে যে দিনটি শুরু হলো, আজ, কাল এবং পরশু অর্থাৎ 27 তারিখ বিকেল 5টা পর্যন্তই নেতা নেত্রীরা রাজনৈতিক দলের প্রচারণা করতে পারবেন। সুতরাং তাদের হাতে সময়ও অনেক কম। আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ, আমাদের প্রতিবেশী রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সহ বিজেপির তাবর নেতারাও কিন্তু আজকে তাদের প্রচারণা কর্মসূচি রয়েছে। যেমনটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সৈনিক বলে দাবি করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারও প্রায় 6টি, সব মিলিয়ে 12টি কর্মসূচি রয়েছে দুটো শীর্ষ নেতা নেত্রী। সামগ্রিকভাবে এছাড়াও কংগ্রেস এবং বামপন্থীদেরও একই রকম ভাবে তারাও রাজনৈতিকভাবে চেষ্টা করছে প্রধান দুটো রাজনৈতিক দলের চোখে চোখ রেখে লড়াই করার জন্য। যদিও আমাদের জাতীয় স্তরে গণমাধ্যম এবং কলকাতার গণমাধ্যমে প্রচারণার ক্ষেত্রে প্রধান দুটো রাজনৈতিক দলকেই আমরা সামনে দেখতে পারি। এবার যেটি বলা হচ্ছে, কারণ আপনি জানেন যে প্রথম দফার 152টি আসনের বিধানসভা আসনের ভোট হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এই 16টি যে আসনে ভোট হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এর আগে উত্তরবঙ্গের যে 8টি জেলা 2021-এ আমরা রাজনৈতিক চিত্র যদি দেখি, সেখানে বিজেপির উত্থান ছিল। ফলে বিজেপির যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটি আমরা দেখেছি যে বিজেপির যে বডি ল্যাঙ্গুয়েজ এই প্রথম দফা নির্বাচন হয়ে যাওয়ার পর তাদের বডি ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকম হয়েছে। অন্যদিকে আগাসন্ন যে বিধানসভা নির্বাচন হবে, যে কটি আসনে বিধানসভা নির্বাচন হবে, আপনি জানেন 7টি আসন, এবং সেই আসনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত। কলকাতার আশেপাশে উত্তর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এই নদিয়া, এই সমস্ত আসনগুলো মূলত তৃণমূলের ঘাঁটি।
এই 2021 সালে সবশেষ বিধানসভা নির্বাচনের যদি রাজনৈতিক বা জয়ের চিত্র দেখা যায় তাহলে 242 আসনের মধ্যে 111টি আসনে তৃণমূলের ঝুলিতে গিয়েছিল। সুতরাং তৃণমূলের এই শক্ত ঘাঁটিতে তারাও মাটি কামড়ে প্রচার করবে, সেটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যেটি সমস্ত ভারতীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এত সংখ্যক ভোট প্রথম দফায় পড়েছে, দ্বিতীয় দফায় ভোট কি এত সংখ্যক পড়বে? আপনারা জানেন যে এই দ্বিতীয় দফা বা শেষ দফায় ভোটের ক্ষেত্রে শহর অঞ্চলের ভোট বেশি। শহর অঞ্চলের ভোটের ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি গ্রামের থেকে শহরের ভোট পড়ার যে হার সেটি কম হয়। এবার যে দেখা গিয়েছে যে জেলা শহরগুলোতে ভোট হয়েছে, সেই ভোটে কিন্তু কোথাও কোথাও মুর্শিদাবাদের কোনো ভোট কেন্দ্রে প্রায় 98% ভোট হয়েছে। এটি কিন্তু নির্বাচন কমিশনের কাছে এই যে এত সংখ্যক ভোট, সেটি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও কিন্তু অবাক হচ্ছেন যে এত সংখ্যক ভোট কেন হয়েছে। এই ভোট নিয়ে কিন্তু রাজনৈতিক দলের মধ্যে যতই উচ্ছ্বাস থাকুক, ভেতরে চোরাগোপ্তা একটু সংখ্যা কিন্তু আছে। আপনি জানেন যে এই ভোট যারা দিয়েছেন লম্বা লাইনে দাঁড়িয়ে, তাদের মধ্যে কিন্তু একটা ভয় ছিল। সেটি কি ভয়? আপনি জানেন যে এই যে 12টি পশ্চিমবঙ্গ সহ যে 12টি রাজ্যে এসআর বা ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া নির্বাচন কমিশন চালু করে বাস্তবায়ন করেছে, তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কিন্তু প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। প্রথম দফায় খসড়ায় যে 58 লক্ষ নাম বাদ গিয়েছে, তার মধ্যে প্রায় 24 লক্ষ মানুষ মৃত ছিল, 20 লক্ষকে খুঁজে পাওয়া যায়নি। এই ধরনের বিষয়ে 58 লক্ষ মানুষকে যে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে যুক্তি ছিল, কিন্তু পরে যে 66 লক্ষ মানুষকে তালিকাভুক্ত করা হয়েছিল সেটা নিয়ে প্রশ্ন ছিল, রাজনৈতিক দলের মধ্যে প্রশ্ন ছিল। এবং এই বাদ দেওয়া অধিকাংশদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে গতবার অর্থাৎ 2024 সালে যারা লোকসভায় ভোট দিয়েছে তাদের মধ্যে 12% নেই, আর ওই 12%-এর মধ্যে দেখা গিয়েছে আবার 5% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আর 7% হিন্দু সম্প্রদায়ের। সুতরাং এই বাদ যাওয়া ভোটাররাও কিন্তু এবার ভোটের এই যে ভোটের অঙ্ক, সেই ভোটের অঙ্কের মধ্যে এসে গিয়েছে। আর লম্বা লাইন দাঁড়িয়ে যে ভোট দিয়েছে তাতে অধিকাংশই মনে করছে যে আসলে যে কঠোর প্রক্রিয়া এসআইআর এবার হয়েছে, আগামীতে যদি ভোট না দেন এই ভোটাররা, তাদের যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়, সুতরাং এই ভয় নিয়েই কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রাত 9টা পর্যন্ত ভোট দিয়েছে। সুতরাং এই যে গড় 92% এবং কোথাও কোথাও 98% ভোটার ভোট দিয়েছেন, এতে আসলে কার পক্ষে রায় হয়েছে বা কার বিপক্ষে রায় হয়েছে সেটি রাজনৈতিক দলগুলো যতই কনফিডেন্টলি বাইরে বলুক যে আমরা অনেক বেশি আসনে পাবো। সুতরাং এই দ্বিতীয় দফায় অর্থাৎ পরবর্তীতে যে 29শে এপ্রিল যে ভোট হবে শেষ দফার 142টি আসনই কিন্তু প্রধান দুটো রাজনৈতিক দল কিংবা নবান্নে যে দল ক্ষমতায় বসবে সেই দলের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করবে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের দ্বিতীয় এবং শেষ দফা নির্বাচনের আগে রাজনৈতিক হিসেব নিকেশে আমার কাছে থাকা সবশেষ তথ্য। যুক্ত ছিলাম কলকাতায়। দেখছেন আন্তর্জাতিক সময়, সঙ্গেই থাকুন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ব্রিটেনের মালিকানা পর্যালোচনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন না দেয় ওয়াশিংটন এমন পদক্ষেপ নিতে যাচ্ছে বলে ফাঁস হওয়া ইমেইলে জানা গেছে। তবে এই হুমকির কড়া জবাব দিয়ে ব্রিটেন বলছে ফকল্যান্ডের সার্বভৌমত্ব কোনোভাবেই আলোচনার বিষয় নয়। অন্যদিকে একই ইমেইলে স্পেনের ন্যাটো সদস্যপদ স্থগিত করার প্রস্তাব দেওয়ার গুঞ্জন উঠেছে। তবে পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ইরান ইস্যুতে মিত্রদের পাশে না পাওয়ায় কঠোর অবস্থান নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি পেন্টাগনের একটি ইমেল ফাঁস হওয়ার পর উত্তেজনা দেখা দিয়েছে ওয়াশিংটন ও লন্ডনের মধ্যে। ইমেলে দেখা যায় যুদ্ধের সহায়তা না করায় ন্যাটো মিত্রদের শাস্তির তালিকা করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে অন্যতম হল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর ব্রিটেনের দীর্ঘদিনের সার্বভৌমত্বের দাবি পুনর্বিবেচনা করা। পেন্টাগনের ইমেল অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর সাম্রাজ্যবাদী দখলদারিত্বের প্রতি কূটনৈতিক সমর্থন প্রত্যাহারের কথা ভাবছে হোয়াইট হাউস। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ বর্তমানে ব্রিটেনের শাসনাধীন হলেও আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে এর মালিকানা দাবি করে আসছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই এই সুযোগটি কাজে লাগাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই হুমকির মুখে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ব্রিটেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে ফকল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে ব্রিটিশ অবস্থান অপরিবর্তিত এবং এটি কোনোভাবেই আলোচনার বিষয় নয়।
অন্যদিকে একই ইমেলে স্পেনকে ন্যাটো থেকে স্থগিত করার মার্কিন প্রস্তাবের কথাও উঠে এসেছে। যদিও এই তথ্যকে গুরুত্ব দিতে নারাজ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, স্পেন কোনো অভ্যন্তরীণ ইমেল বা গুঞ্জনের ভিত্তিতে প্রতিক্রিয়া জানায় না। সানচেজ সাফ জানান, আন্তর্জাতিক আইনের কাঠামোর বাইরে গিয়ে স্পেন কোনো যুদ্ধে অংশ নেবে না। শিউলি রোজা, সময় সংবাদ। ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় এক দম্পতি নিহত হয়েছেন, আহত আরও 15 জন। এদিকে দোনেৎস্ক অঞ্চলে রুশ অধিকৃত একটি কমান্ড সেন্টারে ড্রোন হামলায় 12 কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এমন পরিস্থিতিতে পুতিনকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ আরও তীব্র রূপ নিয়েছে। স্থানীয় সময় শুক্রবারও ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে হতাহত হয়েছেন কয়েকজন। হামলার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্টরা। হামলায় ব্যবহৃত 160টি ড্রোনের মধ্যে অন্তত 70টি ইরান নির্মিত শাহেদ ড্রোন ছিল বলে দাবি কিয়েভের। এদিকে বুধবার দোনেৎস্ক অঞ্চলে রুশ নিরাপত্তা সংস্থা এফএসবির একটি কমান্ড সেন্টারে ড্রোন হামলায় বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। কিয়েভের আনম্যান্ড সিস্টেম ফোর্স জানিয়েছে এপি-2 ড্রোন ব্যবহার করে আঘাত হানা হয়। পাশাপাশি দূর থেকে নিয়ন্ত্রণ করে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ইন্টারসেপ্টর ড্রোন তৈরির দাবি করেছে দেশটি। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ রাজপুত্র। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবন্ধে সক্রিয় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হ্যারি কোনোভাবেই যুক্তরাজ্যের জন্য এ সংঘাত বন্ধের আহ্বান জানাননি। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় ভূখণ্ড ছাড় দেওয়ার কোনো প্রস্তাবই গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী। বলেন, কিয়েভ কোনোভাবেই তার ভূখণ্ড হারানোকে স্বীকৃতি দেবে না। এমনকি জমি বিনিময়ের কোনো প্রস্তাবও গ্রহণযোগ্য নয়, যা যুদ্ধ পরবর্তী সম্ভাব্য শান্তি আলোচনার অন্যতম প্রধান বাধা হিসেবে বিবেচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের 2 দিনের একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে সাইপ্রাসে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নাসরিন রুমি, সময় সংবাদ। 2025 সালে বিশ্বব্যাপী তীব্র খাদ্য সংকটে থাকা মানুষের প্রায় 2/3 বাস করে 10টি দেশে। খাদ্য সংকট সংক্রান্ত বৈশ্বিক প্রতিবেদন 2026-এ উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদন বলছে, সংকটের প্রধান কারণ সংঘাত, সহিংসতা ও জলবায়ু পরিবর্তনের কারণে অনেক দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। বিশ্বজুড়ে খাদ্য সংকট আর কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নেই। এটি এখন স্পষ্টভাবে বৈশ্বিক মানবিক সংকটে রূপ নিয়েছে। যুদ্ধ, দারিদ্র্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষুধা দিন দিন আরও তীব্র হচ্ছে। শুক্রবার প্রকাশিত খাদ্য সংকট সংক্রান্ত বৈশ্বিক প্রতিবেদনে বলা হচ্ছে, গত বছর বিশ্বের 47টি দেশ ও অঞ্চলে প্রায় 266 মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটে ছিল। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও মানবিক সহায়তা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে এবারও সংঘাত ও সহিংসতাকে তীব্র খাদ্য সংকটের প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে, যাতে আক্রান্ত হয়েছেন প্রায় 150 মিলিয়ন মানুষ। গাজা ও সুদানে দুর্ভিক্ষের বিষয়টি বাড়িয়েছে উদ্বেগ। গাজায় প্রায় 6.5 লাখ মানুষ দুর্ভিক্ষে রয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ। একই সঙ্গে চরম খাদ্য সংকটে সুদানের কয়েক লাখ মানুষ, যা সংঘাতের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয়কে গভীরভাবে ফুটিয়ে তুলেছে। প্রতিবেদন বলছে, গত বছর বিশ্বব্যাপী তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের মধ্যে প্রায় 2/3 মাত্র 10টি দেশে সীমাবদ্ধ ছিল, যার মধ্যে রয়েছে বাংলাদেশেরও নাম। তথ্য অনুযায়ী বাংলাদেশ, নাইজেরিয়ার কিছু অংশ, সুদান এবং সিরিয়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আফগানিস্তান, মিয়ানমার এবং জিম্বাবুয়ে সহ 12টি দেশে তা অবনতি হয়েছে। উদ্বেগজনক প্রবণতা দেখা যাচ্ছে শিশু ও নারীদের মধ্যে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 35.5 মিলিয়ন শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। পাশাপাশি প্রায় 9.2 মিলিয়ন অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারী অপুষ্টির শিকার। কাঠামোগত সমাধান ছাড়া এই সংকট 2026 সালে আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে।
ভারতে দাবদাহে বিপর্যস্ত জনজীবন, ট্রাফিক পুলিশের জন্য চালু হলো প্রযুক্তিভিত্তিক শীতলীকরণ জ্যাকেট। 40 ডিগ্রি তাপমাত্রায় দীর্ঘ ডিউটিতে মিলছে স্বস্তি। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। যুক্তরাষ্ট্রের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। 16 বছরেরও বেশি সময় বিশ্বব্যাংকে কর্মরত থাকাকালে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সের বাসিন্দা ছিলেন ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। সম্প্রতি প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর দায়িত্ব পাওয়ায় তাকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা দিয়েছেন প্রবাসীরা। সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির পথে। এ সময় দেশের উন্নয়নে প্রবাসীদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সেভ বাংলাদেশ এর উদ্যোগে ডক্টর জিয়াউদ্দিন হায়দারকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। সংগঠনের সভাপতি জাহিদ খানের সভাপতিত্বে এবং কামরুন্নাহার কণার সঞ্চালনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট জন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়। ভারতে তীব্র গরম থেকে বাঁচতে প্রযুক্তিভিত্তিক শীতলীকরণ জ্যাকেট ব্যবহার শুরু করেছে ট্রাফিক পুলিশ। ব্যাটারি চালিত ফ্যানযুক্ত নতুন প্রযুক্তিভিত্তিক এই জ্যাকেট শরীর ঠান্ডা রেখে কাজে স্বস্তি বাড়াচ্ছে। কর্তৃপক্ষ বলছে এটি ডিজাইন করা হয়েছে মূলত হিটস্ট্রোক ও অতিরিক্ত গরমজনিত ক্লান্তি কমাতে। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন 40 ডিগ্রির উপরে ওঠা তাপমাত্রায় দীর্ঘ সময় ডিউটি এখন কিছুটা সহজ করেছে এই শীতলীকরণ জ্যাকেট। প্রতি বছরই গ্রীষ্মে ভারতে দাবদাহে বিপর্যস্ত হয় জনজীবন। পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে গ্রীষ্মকালীন তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশের স্বস্তির জন্য চালু করা হচ্ছে বিশেষ শীতলীকরণ জ্যাকেট। দায়িত্ব পালনের সময় দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে যে কষ্ট হয় তা কমাতে এটি সহায়ক ভূমিকা রাখছে। প্রযুক্তিভিত্তিক শীতলীকরণ জ্যাকেটটির ভেতরে 2টি ছোট ফ্যান যুক্ত রয়েছে, যার একটি ব্যাটারির মাধ্যমে চালিত হয়। বাতাস চলাচল নিশ্চিত করে এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কর্তৃপক্ষ বলছে এটি মূলত হিট স্ট্রোক ও অতিরিক্ত গরমে ক্লান্তি কমাতে ডিজাইন করা হয়েছে। এই জ্যাকেট গরমে বড় স্বস্তি দিচ্ছে। বিশেষ করে দুপুরের তীব্র রোদে দীর্ঘ সময় দাঁড়িয়ে ডিউটি করা এখন কিছুটা সহজ হয়েছে। শারীরিক চাপ কমাতে এটি কার্যকর ভূমিকা রাখছে। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে চলতি বছর ভারতের স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা তীব্র হতে পারে। এই পরিস্থিতিতে এমন প্রযুক্তি নির্ভর সমাধান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের। শিউলি রোজা, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের কবি শ্রীজাতের গ্রেফতারি পরোয়ানাকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন কলকাতার বুদ্ধিজীবীদের একাংশ। নির্বাচনের সময়ে এমন পরোয়ানাকে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলছেন প্রতিবাদকারীরা। সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। ভারতের পশ্চিমবঙ্গের চারদিকে এখন ভোটের আবহ, কিন্তু সেই ভোট উৎসবের মাঝেই শুক্রবার গণতন্ত্র বাঁচানোর দাবিতে কলকাতার বিশিষ্টজনদের একাংশকে সমস্বরে গর্জে উঠতে দেখা গেল। কবি শ্রীজাতের গ্রেপ্তারি পরোয়ানাকে ঘিরেই তাদের এই প্রতিবাদ। প্রতিবাদকারীদের দাবি, গোটা ঘটনার সঙ্গে নির্বাচন কমিশনও জড়িয়ে রয়েছে। তারা এর পেছনে রাজনৈতিক শক্তির দিকেও ইঙ্গিত করেছেন। যেহেতু শ্রীজাত বিভিন্ন সময় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, মিছিলে হেঁটেছেন, কবিতা লিখেছেন, শ্রীজাতকে এই যে ষড়যন্ত্র করে জেলে পোড়ার চেষ্টা এবং হয়রানি করা, তার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জানাই। কোন রকম সমালোচনা চলবে না বা তার বিরুদ্ধাচরণ চলবে না, তা করলেই তাকে জেলে ভরতে হবে, এইটার বিরোধিতা আমরা আজকে নাগরিক সমাজ, বিভিন্ন ক্ষেত্রের মানুষরা তার বিরোধিতা করছি। প্রতিবাদে যোগ দেন কবি শ্রীজাত নিজেও। তিনি মঞ্চে নিজের লেখা একটি কবিতাও পাঠ করেন। পরে সময় সংবাদকে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আইনি লড়াই চলবে। নির্বাচন গণতন্ত্রের বৃহত্তম উৎসব। সেই উৎসব ভয় দেখিয়ে করা যাবে না। সেই উৎসব গণতান্ত্রিকভাবেই হবে এবং বাংলার মানুষ যে
কোনো অশুভ শক্তিকে ভয় না পেয়ে তার রক্ষককেই বেছে নেবে, তার প্রমাণ পেতে আমাদের খুব বেশি দেরি নেই। একদিন শিগগিরই আসবে যখন দেশ বাঁচানো নামে কোনো গণমঞ্চের আর প্রয়োজন থাকবে না, দেশ বেঁচে উঠবে। 2017 সালের 19 মার্চ নিজের ফেসবুক পেজে অভিশাপ শিরোনামে একটি কবিতা পোস্ট করেছিলেন শ্রীজাত। ওই কবিতাকে ঘিরে 2019 সালে উত্তরবঙ্গের এক ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে সাইবার ক্রাইম বিভাগে কবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই মামলাতেই সম্প্রতি শ্রীজাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় যৌথ অভিযানে 22 জন সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার চালানো এই অভিযানে নিরাপত্তা বাহিনী অংশ নেয়। শুক্রবার এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, নিহতরা নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল। অভিযানের সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে 10 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলেও জানানো হয়। এ ঘটনার পরপরই এলাকায় তল্লাশি অভিযান জোরদার করা হয়। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। এটিকে সন্ত্রাস বিরোধী সফল অভিযান বলে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাশাপাশি শিশু নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। জাপানের উত্তর পূর্বাঞ্চলে এখনও নিয়ন্ত্রণে আসেনি ভয়াবহ দাবানল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে পাহাড়ি ও জনবসতিপূর্ণ এলাকায়। শত শত হেক্টর বনভূমি এর মধ্যে পুড়ে গেছে। ধোঁয়ায় ঢেকে গেছে একাধিক শহরতলি। 2500-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে স্থানীয় প্রশাসন। জাপানের উত্তর পূর্বাঞ্চলে স্থানীয় সময় বুধবার শুরু হওয়া দাবানলের তীব্রতা বেড়েই চলেছে। পুড়ে গেছে একাধিক কাঠামো ও আবাসিক ভবন। জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ইওয়াতে অঞ্চলের পার্বত্য এলাকায় 400 হেক্টরের বেশি বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের শিখা আরেক শহর ওতসুচির আবাসিক এলাকাগুলোর দিকে ধেয়ে যাচ্ছে। এর আগে ভূমিকম্পের পর সুনামিতে আমাদের বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল, তাই উঁচু জমিতে বাড়ি পুনর্নির্মাণ করেছিলাম। এখন পাহাড় বয়ে আগুন নেমে আসায় নতুন করে আবার সব হারানোর ভয় হচ্ছে। জাপানের ইউয়ার পাশাপাশি কিরিকিরি এলাকায় আরেকটি আলাদা দাবানলের সৃষ্টি হয়। এই আগুন সরাসরি জনবসতির কাছাকাছি পৌঁছে যায়। দুই স্থানের আগুনের কুণ্ডলী একসঙ্গে মিলে পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসে এবং বিস্তৃত বনাঞ্চল গ্রাস করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাপানের দমকল বিভাগ স্থল ও আকাশপথে ব্যাপক অভিযান চালাচ্ছে। হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এদিকে স্থানীয় প্রশাসন 2500-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, যেখানে অনেকেই অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। কয়েকটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 2011 সালের ভূমিকম্প সুনামির পর পুনর্নির্মিত কিছু এলাকার আবারও ক্ষতির ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর আতঙ্ক তৈরি হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চীনের এআই স্টার্টআপ ডিপসিক তাদের নতুন মডেল ডিপসিক V4 প্রো এবং ডিপসিক V4 ফ্ল্যাশের প্রিভিউ সংস্করণ উন্মোচন করেছে। কোম্পানির দাবি, প্রো সংস্করণটি গণিত ও কোডিং সক্ষমতায় অন্যান্য ওপেন মডেলকে ছাড়িয়ে গেছে এবং গুগলের জেমিনি 3.1 প্রোর পেছনে রয়েছে। অন্যদিকে ফ্ল্যাশ সংস্করণ দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি কম খরচে একই ধরনের যুক্তিভিত্তিক পারফরম্যান্স দিতে সক্ষম। দেখছেন আন্তর্জাতিক সময়। রোববার থেকে আংশিক চালু হচ্ছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 4 ও 5। তবে এখনও ফ্লাইট সূচিতে নেই বাংলাদেশ এয়ারলাইন্স। দ্রুত ফ্লাইট চালুর দাবি কুয়েত প্রবাসীদের। কুয়েত থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। ইরানের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় 28 ফেব্রুয়ারি থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশটির আকাশপথ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল স্থগিত করে কর্তৃপক্ষ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সৌদি আরব ট্রানজিট ব্যবহার করে সীমিত আকারে ফ্লাইট চালু করে কুয়েত ও জাজিরা এয়ারওয়েজ। আসছে রোববার থেকে টার্মিনাল 4 ও 5 আংশিক চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
কুয়েতে বসবাস করছেন 3 লাখের বেশি বাংলাদেশি। তুলনামূলক কম ভাড়া ও স্বল্প মূল্যে অতিরিক্ত লাগেজ সুবিধা থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয়। গেল 3 বছরে কুয়েত রুট থেকে লাগেজ ও কার্গো পরিবহনে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে বিমান। এই ধারাবাহিকতা ধরে রাখতে এবং প্রবাসীদের দুর্ভোগ কমাতে দ্রুত কুয়েত রুটে ফ্লাইট চালুর দাবি প্রবাসীদের। কুয়েত এয়ারলাইন্সের বিমান এবং জাজিরা এয়ারলাইন্স এই 2-1 দিনের ভিতরে চালু হবে। আমরা কুয়েত এয়ারলাইন্সের থেকে মাল বেশি নিতে পারি, কম টাকা দেওয়া, টিকিটের দাম কম থাকে। সরকারের কাছে আবেদন জানাচ্ছি বিমানটা চালু হয় যাতে আমাদের কুয়েত প্রবাসীরা এতে উপকৃত হতে পারে। বর্তমানে আংশিকভাবে চালু হলেও এখনো পূর্ণ সক্ষমতায় ফেরেনি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। প্রবাসীদের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যেই কুয়েত রুটে পুনরায় ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। মালদ্বীপে এখন 48 ঘন্টার মধ্যে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন পর্যটকরা। বর্তমান সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ইমুগা পোর্টালের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। মালদ্বীপ সরকার সাধারণত পর্যটকদের জন্য 30 দিনের অন অ্যারাইভাল ভিসা দিয়ে থাকে। এক্ষেত্রে পর্যটকরা ভ্রমণের মেয়াদ বাড়াতে চাইলে পড়তে হয় নির্দিষ্ট কিছু প্রক্রিয়া সহ নানা রকম বিড়ম্বনায়। সরকারের এই নতুন সিদ্ধান্তে শেষ হচ্ছে পর্যটকদের বিড়ম্বনা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মালদ্বীপের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। নিয়ম অনুযায়ী মালদ্বীপ সরকার পর্যটকদের জন্য 30 দিনের অন অ্যারাইভাল ভিসা প্রদান করে থাকেন। এক্ষেত্রে পর্যটকরা ভ্রমণের মেয়াদ বাড়াতে চাইলে পড়তে হয় নির্দিষ্ট কিছু প্রক্রিয়া সহ নানা রকম বিড়ম্বনায়। দেশটির বর্তমান সরকারের নতুন সিদ্ধান্তে এবার শেষ হচ্ছে তাদের সে বিড়ম্বনার দিন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহসান বলেন, নতুন সিদ্ধান্তে পর্যটকদের শুধু একটি পাসপোর্ট সাইজের ছবি অনলাইনে ইমোগা পোর্টালের মাধ্যমে জমা দিলেই আবেদনকারী 48 ঘন্টার মধ্যে অনুমোদন পেয়ে যাবেন। বিশেষ করে মালদ্বীপ সরকারের এই হালনাগাদ প্রক্রিয়াটি বাংলাদেশি পর্যটকদের জন্য বেশি সুবিধার হবে বলে জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশের পর্যটকরা যেভাবে লাভবান হবে এবং বিশ্বের মধ্যপ্রাচ্যে যারা আসেন তারা সবাই লাভবান হবেন এদেশে ঘুরতে আসলে। এখন অনলাইনের মাধ্যমে চাইলে 24 ঘন্টার ভিতরে বিষয়টার প্রসেস করা যায়। তাই এদেশের সরকারের যে ভূমিকাটা নিয়েছে তার জন্য তারা অবশ্যই প্রশংসনীয়। আমরা ধন্যবাদ জানাই এদেশের সরকারকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু দেশ থেকে পর্যটক কমে যাওয়ায় দেশটির সরকার ভিজিট মালদ্বীপস এর সঙ্গে মিলে নতুন বাজার থেকে পর্যটকদের আকৃষ্ট করার জন্য এই সংশোধনী আনা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। সময় সংবাদ, মালদ্বীপ। ব্রাজিলে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। ব্রাজিলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস 2 দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। কূটনৈতিক সংবর্ধনায় বিভিন্ন দেশের অতিথিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রথম পর্বে 26 মার্চ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে নীরবতা পালন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। দ্বিতীয় পর্বে 23 এপ্রিল ভিলা রিজায় এক জাঁকজমকপূর্ণ কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, ব্রাজিল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ব্রাজিলের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতিক সময় উদ্বাস্তু ও অভিবাসীদের নিজেদের জীবনের গল্পে তৈরি নাটক ট্রাভেসিয়া। ব্রাজিলের সাও পাওলোয় মঞ্চস্থ হচ্ছে ব্যতিক্রমী এই নাটকটি। 1816 সালের জাহাজ ডুবির ঘটনার সঙ্গে বর্তমানের বাস্তুচ্যুত মানুষের হাহাকারকে এক সুতোয় বেঁধেছেন পরিচালক গ্যাব্রিয়েলা মেলাও। ব্রাজিলের সাও পাওলোতে মঞ্চস্থ হচ্ছে নাটক ট্রাভেসিয়া, যেখানে কুশীলব হিসেবে আছেন বাস্তুচ্যুত শরণার্থী ও অভিবাসীরা। একটি ভাসমান ভেলার প্রতীকী আবহে ফুটিয়ে তোলা হয়েছে ঘরছাড়া মানুষের অনিশ্চিত জীবন আর বর্জনের বেদনা। 1816 সালের ফরাসি জাহাজ মেডুসার বিপর্যয়ের ছায়া ধরে বর্তমান সময়ের শরণার্থী সংকটের এক শৈল্পিক প্রতিফলন এই নাটক। ভেনেজুয়েলা থেকে কঙ্গো, ভিন্ন দেশ ও সংস্কৃতির এক বহুত্ববাদী কাস্ট নিয়ে পরিচালক গ্যাব্রিয়েলা মেলাও সাজিয়েছেন এই নাটক। তিনি চেয়েছিলেন প্রতিটি মানুষের নিজস্ব ভাষা ও স্মৃতিকে মঞ্চে প্রাণ দিতে। অভিনয়ের মাধ্যমে এখানে ফুটে উঠেছে সেই সব নারীদের কথা যারা সীমান্ত পার হওয়ার সময় চরম সহিংসতার শিকার হন, অথচ অজানাই থেকে যায় তাদের কথা।
কঙ্গোর অভিনেতা শাম্বুই ওয়েতুর কাছে এটি কেবল নাটক নয়, বরং এক নতুন শৈল্পিক স্বাধীনতা। অন্যদিকে ভেনেজুয়েলার ভিক্টর রোসালেসের মতে এই মঞ্চ তাদের মনে করিয়ে দিচ্ছে যে জীবন যুদ্ধে তারা একা নন। 1 এপ্রিল শুরু হওয়া এই নাটক চলবে 3 মে পর্যন্ত, যা দর্শকদের এক মানবিক সংকটের গভীরতাকে নতুনভাবে চেনাচ্ছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানকে বাদ দিয়ে ইতালিকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার খবরে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির জনগণ। তাদের দাবি, এমনটা হলে অন্যায়ের শিকার হবে ইরানের ফুটবল। যুদ্ধের মাঝেও থেমে নেই ইরানিদের বিশ্বকাপ উন্মাদনা। দেশটির বিভিন্ন দোকানপাটে বিক্রি হচ্ছে প্রিয় ফুটবলারের জার্সি, শোভা পাচ্ছে রেপ্লিকা ট্রফি সহ আরও নানা শিরোপা। তবে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলির মন্তব্য ক্ষোভের জন্ম দিয়েছে দেশটির সমর্থকদের মনে। এটা কোনো কথা হতে পারে না। আমাদের দেশের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মানা যায় না। আমাদের টিম ভালো খেলে বিশ্বকাপে জায়গা পেয়েছে। এখন বলা হচ্ছে ইরানকে সরিয়ে অন্য কাউকে এই সুযোগ দেওয়া হবে। এটা অন্যায়। আমরা অবশ্যই বিশ্বকাপে যাব এবং সেখানে আমাদের শক্ত অবস্থান থাকবে। আমি বিশ্বাস করি ইরান বিশ্বকাপ খেলবে এবং দ্বিতীয় রাউন্ডেও যাবে। খেলাধুলা এমন একটি ক্ষেত্র যার একটি শক্তিশালী সাংস্কৃতিক দিক রয়েছে এবং তা শুধু ক্রীড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। সুতরাং ফিফা এখানে জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে পারে না এবং আমার বিশ্বাস সেটা করা হবে না। ইতালির অনুপস্থিতি বিশ্বকাপের জন্য হতাশার। বিপরীতে বলতে হয় যোগ্য দল হিসেবে গ্রেটেস্ট শনার্থে জায়গা করেছে ইরান। তবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য নিজেদের জায়গা কোনোভাবেই ছাড়তে চায় না দেশটির জনগণ। কে কি বলল এটা নিয়ে আমরা ভাবছি না, কারণ এসব কথার কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। ইতালির বিষয়টি আলাদা। তারা 4 বারের চ্যাম্পিয়ন। বিশ্বকাপে তাদের অনুপস্থিতি চোখে পড়বে। তার মানে এই না ইরানের জায়গা তাদের দিতে হবে। আমরা ইরানের পক্ষে আছি। নিজের দেশকে রক্ষা করা মানে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো নয়। আমরা অবশ্যই বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেব না। ইরানের উচিত এই প্রতিযোগিতায় অংশ নেয়া, কারণ খেলাধুলা রাজনীতি থেকে আলাদা। যাই ঘটুক না কেন আমরা বিশ্বকাপে যাব, কারণ খেলাধুলা আর রাজনীতি এক না। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত নেবে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। তারা মেক্সিকোতে খেলতে না চাইলেও তাতে সায় দেয়নি ফিফা। জিয়ান্নি ইনফান্তিনোর স্পষ্ট কথা, ম্যাচ হবে ড্র এবং ফিক্সচার অনুযায়ী। ড্র অনুযায়ী যেভাবে ম্যাচ হওয়ার কথা সেভাবেই হবে। সুতরাং যেসব বাড়তি কথা হচ্ছে এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। আমার কাছে মনে হয়েছে ইরান খুবই শক্তিশালী একটা দল। ওদের কোচ ও খেলোয়াড়দের সঙ্গে কথা বলে মনে হয়েছে ইরান বিশ্বকাপে ভালোই করবে। বিশ্বকাপে জি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরান। সেখানে তাদের অপর 3 প্রতিপক্ষ শক্তিশালী বেলজিয়াম, ইজিপ্ট এবং নিউজিল্যান্ড। এসএম ইকবাল, সময় সংবাদ। ইরানের বিশ্বকাপ ইস্যুতে অবস্থান পাল্টালো যুক্তরাষ্ট্র। তাদের খেলোয়াড়দের বিশ্বকাপে অংশ নিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন দেশটির স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেও দোদুল্যমান ইরানের ভাগ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি বিরাজমান থাকায় এই সংকট জানিয়ে বিভিন্ন সময় নানা রকমের কথা ছড়ালেও এবার নমনীয় অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে নিজেই বলেছিলেন ইরানকে বিশ্বকাপে খেলতে যুক্তরাষ্ট্রে আসতে দেয়া হবে না। পাল্টা জবাবে ইরান দাবি জানায় তারা ম্যাচ খেলবে মেক্সিকোতে। অবশেষে এই সংকটের সমাধান টানলেন ইউএসএ স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কিছু বলা হয়নি যে ইরান বিশ্বকাপে আসতে পারবে না। এটা বিভিন্ন সময় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই বিষয়ে আমরা কোনো নেতিবাচক অবস্থানে নেই, কারণ তাদের খেলোয়াড়দের সঙ্গে আমরা এমনটা করতে পারি না। তবে ইরানের বিষয়ে নমনীয় অবস্থানে থাকলেও আইআরজিসি নিয়ে স্পষ্ট এবং কঠোর অবস্থানে মার্কিন প্রশাসন। তাদের ধারণা বিশ্বকাপ পুঁজি করে চতুরতার আশ্রয় নিতে পারে ইরান। আইআরজিসি সংশ্লিষ্ট কাউকে টিমের অংশ করে আনতে পারে বিশ্বকাপে, যে বিষয়টি কঠোরভাবে দমন করা হবে বলে জানান ইউএসএ স্টেট সেক্রেটারি।
ইরানের ফুটবলার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, তবে দলের সঙ্গে যেসব লোক আসতে চাইবে তাদের প্রতি আমরা কঠোর নজর রাখবো, কারণ আমরা এরই মধ্যে জেনেছি টিম সংশ্লিষ্ট অনেকের আইআরজিসির সঙ্গে সম্পর্ক রয়েছে। আমরা কোনোভাবেই তাদের দেশে ঢুকতে দিতে পারি না। ইরান যদি কাউকে সাংবাদিক বা ট্রেনার সাজিয়ে আনার চেষ্টা করে সেটা কখনোই মেনে নেওয়া হবে না। এদিকে ইরানের বিশ্বকাপ পরিস্থিতি নিয়ে জটিল অবস্থার মাঝে অদ্ভুতরে মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি। আসন্ন বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার যে আবেদন জানিয়েছেন তিনি, তা নিয়ে শুরু হয়েছে হাস্যরস এবং এটা কোনোভাবেই সম্ভব না বলে জানিয়েছেন মার্কো রুবিও। কেউ এমন কিছু বলেনি, আমি জানি না এসব কথা কোথা থেকে আসছে। শুধু ধারণা করা হচ্ছে যে ইরান হয়তো নাও আসতে পারে আর তখন ইতালি তাদের জায়গা নেবে। কিন্তু ইরান যদি নিজেরাই না আসার সিদ্ধান্ত নেয় সে বিষয়ে আমাদের কিছু বলার নেই। 11 জুন থেকে ইউএসএ, কানাডা এবং মেক্সিকোতে শুরু হবে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়ায় ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার আবেদন করে, তবে সে আবেদনে সাড়া দেয়নি ফিফা। এস এম ইকবাল, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন মার্কিন দূত। আপাতত হচ্ছে না সরাসরি আলোচনা, দুপক্ষের সঙ্গে আলাদা বৈঠকে বার্তা আদান প্রদানের দায়িত্বে পাকিস্তান। যুক্তরাষ্ট্রে নিখোঁজ 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের লাশ উদ্ধার। খুনি সন্দেহে রুমমেট গ্রেফতার, এখনও হদিস মেলেনি নাহিদা বৃষ্টির। এবং জুমার নামাজের সময় গাজা সিটিতে মুসল্লিদের ওপর বিমান হামলা, অন্যান্য স্থানেও ইসরায়েলি বর্বরতায় নিহত অন্তত 15। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জাতিসংঘের। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।